সহিংসতা ও মুসলিম নির্যাতনের পর ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত। শিশুদের পুষ্টির অভাব, অনাহারে অর্ধাহারে দিন কাটছে গাজার বাসিন্দাদের। বায়ের পিস্তল দিয়ে গুলি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে নিহত 2। দর্শক, গ্লোব এডিশনে আপনাদের স্বাগতম। দেখছিলেন শিরোনাম, এবার যাওয়া যাক বিস্তারিততে। চলতি মাসের শুরুতে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়। এরপর এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আইনটির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে 3 জন নিহত হন। আর এরই মধ্যে নানা চাপে বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করেছে ভারত সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার আদালতে শুনানি হয়। ওই সময় আদালতকে সরকার পক্ষ জানায়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তারা নতুন আইন অনুযায়ী কোনো ওয়াকফ নিয়োগ এবং ওয়াকফ বোর্ডের দাবির কোনো পরিবর্তন করবে না। এছাড়া ওয়াকফ বা ইউজারেও কোনো পরিবর্তন আনা হবে না বলে আদালতকে জানিয়েছে দেশটির কেন্দ্র সরকার। ওয়াকফ বা ইউজার এমন একটি ধারা যেটির মাধ্যমে ওয়াকফ বোর্ড কোনো কাগজপত্র ছাড়াই মুসলিমদের দ্বারা ধর্মীয় অথবা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত সম্পদ নিজের বলে দাবি করতে পারে। চলতি মাসের শুরুতে ভারতে বিতর্কিত এ ওয়াকফ বিল পাশ হয়। এরপর এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আইনটির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে 3 জন নিহত হন। সরকার ने आकर कहा कि जो भी हम किसी किस्म का कोई रजिस्ट्रेशन हम नया नहीं करेंगे, कोई छेड़छाड़ नहीं करेंगे, जो वक्त बाय यूज इस्तेमाल होती आई हैं प्रॉपर्टियां। এর প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্ট আইনটি কার্যকরে স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়নি। বিতর্কিত ওই আইনে বলা হয়েছিল, এখন থেকে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও থাকতে পারবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের পক্ষে ওয়াকফ আইন নিয়ে শুনানিতে আসেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওই সময় তিনি ওয়াকফ আইন পরিবর্তন চ্যালেঞ্জের জবাব দিতে 7 দিনের সময় চান। তিনি জানান, এ সময়ে সরকার আইনটির ধারা 9 ও 14 এর মাধ্যমে কোনো ওয়াকফ নিয়োগ করবে না। এরপর সরকারকে 7 দিনের সময় দেন আদালত। पार्लियामेंट में भी मैंने उस पूरे बिल की मुखालिफत की, तो ये कहना कि मैं दूसरे बिल के प्रोविजंस को मान लूंगा, ये सवाल पैदा नहीं होता। দুটি ধারার মাধ্যমে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে 22 সদস্যের জায়গায় সর্বোচ্চ মাত্র 8 জন মুসলিম এবং রাজ্য ওয়াকফ বোর্ডে 11 সদস্যের মধ্যে সর্বোচ্চ মাত্র 4 জন মুসলিমকে রাখার বিধান করা হয়। Just waqf by user, because there is a procedure which is followed earlier, which will be followed even now, before any property is gazette notified. বিষয়টি নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখান ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি প্রশ্ন করেন, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ করতে দেওয়ার বদলে সরকার কি হিন্দু এন্ডোমেন্ট বোর্ডে মুসলিমদের জায়গা দেবে কিনা। আদালত আরও জানিয়েছে, তাদের কাছে ওয়াকফ নিয়ে অসংখ্য পিটিশন দায়ের হয়েছে, যার সবগুলো নিয়ে আদালত কাজ করতে পারবে না। এর বদলে 4 থেকে 5টি পিটিশন নিয়ে কাজ করা হবে এবং এগুলোর ওপর রায় দেয়া হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি। দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতের বেশ কিছু সরকারি সূত্র এমনই দাবি করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলেও এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জুট কমাতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো, তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারত সরকারের। যদিও দুই দেশের দেদুল্যমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত ভালো চোখে দেখেনি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এছাড়া ভারত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে রয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় তিনি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। গত 8 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2020 সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তারা। এই সময় বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য জোটের কথা উল্লেখ করেন তারা। India looks forward to having a positive and constructive relationship with Bangladesh.
দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার যুক্তরাজ্য থেকে সফর সংক্ষিপ্ত করে পালিয়েছেন বলে জানিয়েছে গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক। মানবাধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরই এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যান। লন্ডন ভিত্তিক GLNN ছাড়াও হিন্দু রজব ফাউন্ডেশনও তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদওয়ান হাসপাতালকে অবরুদ্ধ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালটির মেডিকেল স্টাফ এবং রোগীদের উপর হামলা এবং এটির পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে অপহরণ করা হয়। এছাড়া এই দখলদার মন্ত্রী গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রকাশ্যে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। মানবিক সহায়তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, যেখানে মাংস, হাঁস মুরগি, দুগ্ধজাত পণ্য, শাকসবজি ও ফলমূলের মতো পুষ্টিকর খাদ্য একেবারেই কমে গেছে। পাশাপাশি অব্যাহতভাবে চালানো হামলায় গতকাল বৃহস্পতিবার একদিনে আরও 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 73 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1.5 মাস ধরে গাজায় ইসরায়েলের অবরোধে ত্রাণবাহী গাড়ি ঢুকতে না পারায় ক্রমেই তীব্র হচ্ছে খাদ্য সংকট। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন উপত্যকার বাসিন্দারা। বিশেষ করে শিশুরা ধুঁকছে ব্যাপক অপুষ্টিতে। এ অবস্থায় ক্ষুধাকে অস্ত্র বানানোর অভিযোগ তুলেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় হামলা শুরুর 1 সপ্তাহ আগে 2 মার্চ সব ধরনের ত্রাণ প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। এরই মধ্যে তারা গাজার বিভিন্ন এলাকায় স্থল অভিযানও শুরু করে। পাশাপাশি অব্যাহতভাবে চালানো হামলায় গতকাল বৃহস্পতিবার একদিনে আরও 40 জন নিহত হন, আহত হন 73 জন। এর মধ্যে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক হামলায় নিহত হন অন্তত 6 জন। بدنا نعيش بحرية، احنا في قرن ال21 ولحتى الآن أبسط حقوق الإنسان। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রাখা প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অবরোধই হচ্ছে হামাসের উপর চাপ প্রয়োগের উপায়। এ অবরোধ সরানোর কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। এই অবস্থায় তারা জানিয়েছে পুষ্টিহীনতার কারণে গাজার পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধবন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না। אם החמאס ימשיך בסרבנותו ולא ישחרר בקרוב את החטופים, צה"ל יעבור ללחימה עצימה। ইসরায়েলের মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হামাস বলছে, তার এই বক্তব্য যুদ্ধাপরাধ সংগঠনের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বৃহস্পতিবার একটি টেলিগ্রাম পোস্টে সংগঠনটি লেখে, ইসরায়েল নিরপরাধ বেসামরিক লোকজনের জীবন রক্ষার মৌলিক উপাদান যেমন খাবার, ঔষধ, পানি ও জ্বালানি থেকে বঞ্চিত করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ বলছে, পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCH এর এক প্রতিবেদনে ইসরায়েলের অবরোধের ভয়াবহ চিত্র তুলে ধরে জানানো হয়, মানবিক সহায়তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মাংস, দুগ্ধজাত পণ্য, শাকসবজি ও ফলমূলের মতো পুষ্টিকর খাদ্য একেবারেই কমে গেছে। OCH এর তথ্য অনুযায়ী মার্চে অপুষ্টিতে ভোগা 3699 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল 2027 জন। পুষ্টিকর খাবারের পাশাপাশি গাজায় বিশুদ্ধ পানির সংকটও তীব্র। যুদ্ধের এ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনে পালন করা হচ্ছে কারাবন্দী দিবস। 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর আগে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা ছিল 5250 জন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ সংখ্যা 9900 জনে পৌঁছায়। তাদের মধ্যে 27 জন নারী, শিশুর সংখ্যা কমপক্ষে 400। ফিলিস্তিনের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারে 64 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ونقول لكم لا وألف لا للإرهاب فنحن شعب
এদিকে স্থায়ীভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। মূলত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে সেনাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর এ সতর্কবার্তা এলো। অন্যদিকে ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। পাশাপাশি গাজা উপত্যকায় নতুন করে শুরু করা ইসরায়েলের হামলার সমালোচনা করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন। পশ্চিম ইয়েমেনের রাশ ইশা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুতি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরান সমর্থিত হুতিদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। আল মাসিরাহ টিভি বলছে, মার্কিন সেনাবাহিনীর এই হামলায় লক্ষ্য হুতি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। হামলায় ৩৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১০২ জন আহত হয়েছেন। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বৃহস্পতিবারের হামলাটি সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি। হুতি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাসে 2 দিনের মার্কিন হামলায় অন্তত 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নববর্ষ উপলক্ষে প্রায় ৪,৮৯৩ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তা প্রধান মিন অং হ্লেইং ৪,৮৯৩ জন বন্দীকে ক্ষমা করেছেন। তবে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দী তা এখনো পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তা প্রধানের ঘোষণায় কমপক্ষে 22 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, মিয়ানমারের বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় 22,197 জন রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়েছে। এই বন্দীদের মাঝে 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিও রয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় 2 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। ওই হামলায় 2 জন নিহত ও অপর 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেছেন, অভিযুক্ত বন্দুকধারী 20 বছর বয়সী এক তরুণ। বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে যেসব বন্দুক উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার। We heard from students who told us they got an alert that actually blasted on a projector in one of their classrooms. CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন। And there is no question that they saved lives. We are all Seminoles today. নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ট্রাম্প বাওয়ার আহতদের বিষয়ে কোনো তথ্য জানাননি। আত্মসমর্পণের নির্দেশ না মানলে পুলিশ কর্মকর্তারা আইকনারের উপর গুলি চালান। পরবর্তীতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। We will make sure that we do everything we can to prosecute and make sure that we send a message to folks. ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এটি প্রথম গোলাগুলির ঘটনা নয়। 2015 সালে এই বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক পাঠাগারে গুলি করে 3 জনকে আহত করেছিলেন। পরে পুলিশ তাকে মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছিল। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।